ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার পাড়ার নতুন ভোটার এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু এখন তারা পুরোপুরি আমাদের মানুষ। এটাই তো বাংলার নতুন প্রগতি। ভোটের জন্য সীমান্ত পেরিয়ে ভ্রাতৃত্ব, রাতারাতি নাম ঢুকছে ভোটার লিস্টে, আর কেউ জিজ্ঞাসা করছে না তুমি নাগরিক তো। কারণ এখন নাগরিকত্বের মাপকাঠি নাকি কম্পেশন, জন্ম নয়। ভোট দেওয়ার অধিকারী এখন নাগরিক হওয়ার সব থেকে বড় প্রমাণ। আর এটাই এখন নতুন মডেল, ভোট নাও ভেরিফাই লেটার। আর এই খেলার পেছনে কি প্রশাসন জানে, দল জানে, মুখ বন্ধ। কারণ একটাই কথা, ভোট মানে শক্তি, শক্তি মানে গদি। আর এই গদির জন্য সীমান্ত যদি সামান্য নরম হয় তো কী বা এমন হলো। এই শহরেই আপনার বাড়ির চারপাশে আপনি যেদিকে তাকাবেন এক নতুন ট্রাস্ট বা এনজিও গড়ে উঠেছে। নাম শুনলেই মনে হবে মানব সেবার আখড়া, কিন্তু আসল কাজ দিনে দান আর রাতে ডেটা। দেখবেন ভোটের ঠিক আগে এক একটা সংস্থা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে, মানুষের নাম, ধর্ম, ঠিকানা সব লিস্টে ঢুকে যায়। এই ডেটা পরে হয়ে যায় নির্বাচনী ক্যাম্পে, আর দান চলে ভোটে পরিণত হতে। ভোটাররা এখন আর মানুষ নয়, এক একটা ডেটা পয়েন্ট। কে কোন ধর্মের, কার ঘরে কজন ভোটার, কে কোন বুথে প্রভাব ফেলতে পারে, এগুলো এখন গুগল ম্যাপের মতো স্যাটেলাইটে ঘুরছে। রাজনীতি এখন আর মঞ্চে হয় না, হয় ডেটাবেসে। আর আপনি ভাবছেন এবার উন্নয়ন হবে? অবশ্যই হবে, কিন্তু কার? যাদের ডেটা ভ্যালুয়েবল ডেমোগ্রাফিক সেগমেন্ট হিসেবে বিক্রি হচ্ছে তাদের। অন্যদিকে আপনি আসল নাগরিক দাঁড়িয়ে আছেন লম্বা লাইনে, ভোট দিচ্ছেন, কিন্তু হিসেব হচ্ছে অন্যের নামে। এই হলো বাংলার ভোট ব্যাংকের সফটওয়্যার, যেখানে অ্যালগরিদমটা লেখা আছে অ্যাপিসমেন্ট ল্যাঙ্গুয়েজে। এই দেশে একটা নতুন ধর্ম এসেছে, জানেন? খুব সুন্দর ধর্মটার নাম, অবশ্য এখন এসছে বলবো না, যত দিন যাচ্ছে তত এটা জাঁকিয়ে বসছে। ধর্মটার নাম হচ্ছে সেকুলারিজম। কারণ একটাই মন্ত্র, ডোন্ট কোয়েশ্চেন, জাস্ট অ্যাডজাস্ট। আর যদি আপনি বলেন বাংলার জনসংখ্যা পাল্টে যাচ্ছে, জনসংখ্যার ভিত্তি পাল্টে যাচ্ছে, ডেমোগ্রাফি পাল্টাচ্ছে, তাহলে আপনি নাকি কমিউনাল। আর যদি বলেন সীমান্ত দিয়ে ইনফিল্ট্রেশন হচ্ছে, তাহলে আপনি হচ্ছেন কি জানেন? ফ্যাসিস্ট। আর যদি চুপ করে থাকেন তাহলে একদম পারফেক্ট সেকুলার। বাংলায় এখন দেশপ্রেম মানে অপরাধ, আর সত্য বলা মানে হেট স্পিচ। আর এই সেকুলার নাটকের পরিচালকরা জানে জনগণকে যতটা গিল্ট ট্রিপ রাখা যাবে ততটাই তাদের ভোট নেওয়া যাবে। কারণ যাকে দোষের বোধে ভরিয়ে রাখো সে আর প্রতিবাদ করবে না। চলুন একটু গভীরে যাই। যে বিদেশি সংস্থাগুলো প্রতি বছর কোটি কোটি টাকা পাঠায় রিলিফ প্রজেক্টের নামে, আসলে কার রিলিফ করছে? বাংলার সাধারণ গরিবের নাকি বাংলার গদিলোভী রাজনীতিকদের? একটা জিনিস লক্ষ্য করেছেন, যে এলাকায় এই বিদেশি এনজিওরা সব থেকে বেশি কাজ করে সেখানেই কয়েক বছরের মধ্যে ভোটারের রেশিও কীরকম যেন বদলে যায়। এই ব্যাপারটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? তারা বলে আমরা মানুষকে সাহায্য করছি, কিন্তু এই সাহায্য কি শুধু মানবতা নাকি কনভার্সন অফ কনভিকশন? বাংলা সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে না, কারণ সব কিছু এখন মোড়ানো আছে হিউম্যান রাইটসের নামে একটা চকচকে মোড়কে। একজন আসল নাগরিকের ভোটের দাম আজ 50 টাকাও নয়, কিন্তু এক নতুন নাগরিকের ভোটের দাম পুরো ক্ষমতার সমান। আচ্ছা ভেবে দেখুন, যিনি দেশে কর দেন, সেনাবাহিনীতে যোগ দেন, তিনি আজ ভোটের বাজারে সংখ্যালঘু, সংখ্যায় নয় গুরুত্বের ক্ষেত্রে। কারণ গণতন্ত্র এখন দেউলিয়া, কারণ ভোট মানেই নীতিহীন ব্যবসা। কেউ ধর্ম বিক্রি করে, কেউ জাতপাত বিক্রি করে, আর কেউ শান্তির মায়াজাল বিক্রি করে। এই অবস্থায় আপনি সত্য বললে আপনি হবেন পোলারাইজিং, কিন্তু যিনি দেশকে বিক্রি করছেন ভোটের জন্য তিনি নাকি এখন ইনক্লুসিভ। এটাই বাংলার বর্তমান রাজনীতির সব থেকে বড় ট্র্যাজেডি। এখানে সত্যের কোনো দাম নেই, দাম আছে শুধু সংখ্যার। আজ যেসব মিডিয়া চ্যানেলে প্রতিদিন আপনাকে খবর দেয় তারা নিজেরাই এক একটা রাজনৈতিক ক্যাম্পেন। কেউ বিদেশি এজেন্ডা চালাচ্ছে, কেউ সরকার বাঁচাচ্ছে, কেউ সরকার গড়ছে, কিন্তু কেউ
বাংলাকে বাঁচাচ্ছেন। আপনার ঘরে যখন অচেনা মুখেরা বসবাস শুরু করে, আপনার মন্দিরের পাশে যখন নতুন নামাজ ঘর উঠে যায়, তখন আপনি বলেন সময় বদলাচ্ছে। না ভাই, সময় না, চিন্তাধারা বদলে গেছে। আর সত্যবচন এই জন্যই বলছে, এই সময় চুপ থাকা মানেই কিন্তু আপনি পরবর্তী আপনার প্রজন্মের জন্য অপরাধ করে যাচ্ছেন। কারণ যখনই ইতিহাসে যারা যারা চুপ থেকেছে তাদেরই সন্তানরা পরে জিজ্ঞাসা করেছে তুমি তখন কিছু বললে না কেন। আর আপনি যদি মনে করেন বাংলার ভবিষ্যৎ নিয়ে আমি এখানে যে প্রশ্নগুলো করছি সেগুলো সঠিক, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের চোখ খোলে, পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য ভূমি যেন করে যেতে পারি। আর কমেন্টে লিখুন আপনি বাংলার পক্ষে। আর ওই আরেকটা আছে বাংলা পক্ষ নামে তোষণ চলে, তোষণ, ওই বাংলা পক্ষকে সাপোর্ট করবেন না, ওরাও কিন্তু এক একটা দালাল। খুব ভালো কথা বলে গেলাম। যদি মনে হয় কেউ আমার নামে বলতে আসুক, ডিবেট করুক, আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, যে কোনো সময় যে কোনো অবস্থায় ডিবেট করুক, আমি রাজি আছি। আপনি তাদের গতিবিধি দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কথাটা কতটা বলছি। আর আমি ঠিক না ভুল অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তাই আপনি বাংলার পক্ষে থাকুন, বাংলা পক্ষের পক্ষে নয়, কারণ সেখানেও অ্যাপিজমেন্ট চলে। কারণ আপনার এই চুপচাপ ভদ্রলোকের মতো নীরবতা যেদিন ভাঙবেন সেদিন কিন্তু জানবেন বাংলার ভবিষ্যৎ বাঁচবে। আর এই সত্যবচনে যেখানে আমি বলি সত্য বললে অপরাধ হয় না, বরং ইতিহাস তৈরি হয়। তাই আবার বলছি, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার।